গত মাসে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি মিটিংয়ে একদম পেছনের সারিতে বসেছিলাম। আমার ঠিক সামনেই বসা একজন মানুষ যার অবয়বে কেবলই আভিজাত্য আর আভিজাত্য। আইভি লিগের ডিগ্রি, ঝকঝকে সিভি আর এমন একটা পদমর্যাদা যা বলে দেয় এই ঘরে তিনিই সবথেকে বুদ্ধিমান। কাগজে কলমে তিনি ছিলেন সফলতার গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু যখনই পরিবেশটা উত্তপ্ত হয়ে উঠল এবং তথ্যগুলো সিইওর প্রিয় প্রজেক্টের বিপক্ষে যেতে শুরু করল, তখনই অদ্ভুত এক দৃশ্য দেখলাম। সেই উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ তখন যুক্তি বা বাস্তবসম্মত বিশ্লেষণের ধারে কাছেও নেই। তার বদলে তিনি ছটফট করছিলেন, ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছিলেন, কেবল এটা বোঝার জন্য যে ঘরের রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে। তিনি সত্য খুঁজছিলেন না, বরং সত্য বলার জন্য কারো মৌন সম্মতির অপেক্ষা করছিলেন। ঠিক তখনই পাশ থেকে একজন লিড ডেভেলপার মুখ খুললেন। তার কোনো দামি ডিগ্রি নেই, নেই কোনো বড় তকমা। তিনি খুব শান্তভাবে, প্রায় যান্ত্রিক নিখুঁততায় পুরো প্রজেক্টের ভুলগুলো ধরিয়ে দিলেন। ঘর একদম নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। তফাতটা তাদের আইকিউতে নয়, গড়ে উঠেছে। একজনের মেধা তৈরি হয়েছে এমন এক পরিবেশে যেখানে কেবল নিয়ম মানলে পুরস্কার পাওয়া যায়, আর অন্যজনের মেধা তৈরি হয়েছে যুদ্ধের ময়দানের মতো স্টার্টআপে, যেখানে ফলাফলের দাম পদের চেয়ে বেশি। আমরা গত কয়েক দশক ধরে একটা মিথ বিশ্বাস করে আসছি। আমরা ভাবি ডিগ্রি মানেই সহজাত ক্ষমতার সার্টিফিকেট, কিন্তু বাস্তবে এটা অনেক সময় কেবল একটা এনভায়রনমেন্টাল রিসিপ্ট বা পরিবেশগত রসিদ। মানে ধরুন কেউ 4 বছর একটা নির্দিষ্ট ও সংরক্ষিত পরিবেশে ছিল, তার প্রমাণ মাত্র। আসল ব্যবধানটা ক্লাসরুমে তৈরি হয় না, এটা তৈরি হয় সেই বাতাসে যা আমরা প্রতিদিন গ্রহণ করি। মেধা আসলে একটা গ্যাসের মতো, এটা যে পাত্রে রাখা হয় ঠিক সেই আকার ধারণ করে। যদি একটা প্রখর মেধাকে খুব ছোট আর সংকীর্ণ পাত্রে আটকে রাখা হয়, তবে মেধা সেই পাত্রকে ভেঙে ফেলে না, বরং পাত্রের আকার নিতে গিয়ে মেধা নিজেই সংকুচিত হয়ে যায়। আমাদের চারপাশের পরিবেশ যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে ছোট করে দেয়, তবে কারোর ডিপ্লোমা কি বলছে তাতে কিচ্ছু যায় আসে না। একটু ভাবলেই বোঝা যায় এই পরিবেশ যদি স্রেফ একটা অফিস না হয়ে পুরো একটা সমাজ হয়, যদি সেই পাত্রটা হয় দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো কোনো হাই প্রেশার ইকোনমি, যেখানে হাজার বছরের ঐতিহ্য আর আধুনিক পুঁজিবাদ একে অপরের ওপর আছড়ে পড়ছে, সেখানে একজন মেধাবী তরুণ যখন কেবল বসের সামনে মাথা নিচু করে থাকার শিক্ষা পায়, তখন তার সেই প্রখর মেধার শেষ পরিণতি কী হয়। আমাদের পরিবেশ কিভাবে আমাদের সাফল্যের সীমানা নির্ধারণ করে দিচ্ছে, আজ আমরা সেই গভীর সত্যটাই উন্মোচন করব। মেধা যে গ্যাসের মতো প্রসারিত বা সংকুচিত হয়, এই রূপকটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। আমি সবসময় প্রতিভাকে একটা অপরিবর্তনীয় বিষয় হিসেবেই দেখেছি, যেন এটা পকেটে থাকা একটা পাথরের মতো। অনেকেই সাধারণত এটাই ভাবে। হ্যাঁ, কিন্তু ওই মিটিং রুমের ঘটনাটা একটা জিনিস খুব পরিষ্কার করে দেয় যে মানুষের মস্তিষ্ক আসলে চারপাশের কাঠামোর সাথে কতটা নিবিড়ভাবে খাপ খাইয়ে নেয়। আর এই কন্টেইনার থিওরি বা পাত্রের তত্ত্বটি যদি লার্জ স্কেলে বা বড় পরিসরে দেখতে হয়, তবে পূর্ব এশিয়ার সমাজ কাঠামোর চেয়ে ভালো কোনো উদাহরণ হতে পারে না। ঠিক। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান আর চীনের বড় শহরগুলোর দিকে তাকালে দেখা যায় এই অঞ্চলগুলো যেন মানব আচরণের এবং মেধা বিকাশের চূড়ান্ত এক ল্যাবরেটরি বা গবেষণাগার। একদম ঠিক বলেছেন। আমি ঠিক এই জায়গাতেই আজকের এই গভীর আলোচনায় একটু ফোকাস করতে চাই। পাশ্চাত্যের দেশগুলোতে আধুনিকায়ন হতে প্রায় 200-300 বছর লেগেছে। শিল্প বিপ্লব থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ পর্যন্ত তারা ধাপে ধাপে এগিয়েছে। সমাজও সেই অনুযায়ী আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। দেখা যায় তারা ওই কয়েক শতাব্দীর উন্নয়নকে মাত্র 30 থেকে 40 বছরের মধ্যে নিয়ে এসছে। এই অভূতপূর্ব গতির কারণেই সেখানে আধুনিকায়নের এক অনন্য মডেল তৈরি হয়েছে। আর ঠিক এখানেই সবচেয়ে আকর্ষণীয় সংঘর্ষটা ঘটে। একদিকে রয়েছে এই অতি ত্বরান্বিত অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর অন্যদিকে রয়েছে হাজার বছরের পুরনো কৃষিনির্ভর কনফুসীয় ঐতিহ্য। কনফুসীয় সমাজ ব্যবস্থার মূল কথাই হল সমাজে কার কী অবস্থান তা নির্দিষ্ট থাকে এবং সেটা মেনে চলতে হয়। মানে কৃষিনির্ভর সমাজে এটা খুব জরুরি ছিল, তাই না?
হ্যাঁ, কারণ ধান চাষের মতো কাজে পুরো গ্রামকে এক হয়ে কাজ করতে হতো। সেখানে একজন যদি নিজের মতো করে সেচ ব্যবস্থা পরিবর্তন করতে চাইতো, তবে পুরো গ্রামের ফসল নষ্ট হওয়ার ঝুঁকি থাকত। তাই সেখানে ব্যক্তিগত উদ্ভাবনের চেয়ে লি বা আনুষ্ঠানিক শিষ্টাচার এবং ইনহা বা দলের ভেতরে সম্প্রীতি বজায় রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, আর যখন এই কৃষিনির্ভর মানসিকতা সোজা এসে আছড়ে পড়ে ২১ শতকের গ্লোবাল কর্পোরেট কালচারের ওপর, তখন সমাজে এক অভূতপূর্ব প্রেসার কুকার বা প্রচণ্ড চাপযুক্ত পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু একটা ব্যাপার আমার কাছে পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। যখন একটা দেশ এত দ্রুত অর্থনৈতিকভাবে এগোচ্ছে, তখন তো তাদের কাজের ধরনও আধুনিক হওয়ার কথা। সেখানে এই পুরনো ঐতিহ্য কিভাবে টিকে থাকে? মানে এই কন্টেইনারগুলো ঠিক কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি? আমি একটা গল্প বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আমি জিহুন নামের এক তরুণের গল্প পড়ছিলাম। ছেলেটা দক্ষিণ কোরিয়ার সেরা বিশ্ববিদ্যালয় সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করা এক উজ্জ্বল মেধাবী। কোরিয়ান সমাজে এই ডিগ্রি থাকা মানে জীবনের ভবিষ্যৎ পুরোপুরি সুরক্ষিত। মানে ওই যে শুরুতে বলছিলাম এনভায়রনমেন্টাল রিসিভ। একদম। তো জিহুন দেশের একটি শীর্ষস্থানীয় ফ্যামিলি রান কোম্পানিতে জয়েন করে। কোরিয়াতে এগুলোকে চাবল বলা হয়। তার ভেতরে এই ধারণা ছিল যে তার কাজ হলো কোম্পানিতে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করা। কিন্তু কোম্পানিতে যোগ দেওয়ার কয়েক মাস পর সে খেয়াল করল তাদের সাপ্লাই চেইন ব্যবস্থাটি একেবারেই সেকেলে এবং পুরোপুরি কাগজের ওপর নির্ভরশীল। যেটা কিনা আধুনিক যুগের একটা টেক কোম্পানির জন্য বেশ পিছিয়ে থাকা একটা ব্যাপার। আজকালকার যুগে ভাবাই যায় না। হ্যাঁ, তো জিহুন একজন মেধাবী মানুষ হিসেবে নিজের উদ্যোগে বেশ কয়েক রাত জেগে একটা দারুণ সফটওয়্যার স্ক্রিপ্ট লিখল। এই স্ক্রিপ্টটা পুরো সাপ্লাই চেইন ব্যবস্থাটিকে অটোমেট করে ফেলবে, কাগজের ব্যবহার শূন্যে নামিয়ে আনবে এবং কোম্পানির লাখ লাখ টাকা বাঁচাবে। দারুণ উদ্যোগ তো। এরপর একদিন সে খুব উৎসাহ নিয়ে ডিপার্টমেন্টের মিটিংয়ে একটা প্রেজেন্টেশন দিল। সে পাই চার্ট দেখালো, কিভাবে সময় বাঁচবে তার হিসাব দিল। পুরো ব্যাপারটাই ছিল নিখুঁত যুক্তির উপর দাঁড় করানো। কিন্তু প্রেজেন্টেশন শেষ হওয়ার পর পুরো ঘরে পিন পতন নীরবতা নেমে এলো। কেউ একটা কথাও বলছে না। আচ্ছা। অন্য জুনিয়র কর্মীরা ভয়ে মাথা নিচু করে ফেলল। এরপর তার বস খুব শান্ত কণ্ঠে কিন্তু অত্যন্ত বিরক্তির সাথে তাকে জানিয়ে দিলেন, এটা কোনো স্কুল নয়। আগের মানুষেরা যে পদ্ধতিতে কাজ করেছেন তার প্রতি সম্মান দেখানোই এখানে মূল কাজ পদ্ধতি, পরিবর্তন করা নয়। আমি নিশ্চিত পাশ্চাত্যের কোনো মানুষ এই গল্পটা শুনলে প্রথমেই ভাববেন যে ওই বস নিশ্চয়ই খুব অযোগ্য এবং নতুন প্রযুক্তি দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা হয়তো একে সোজা ভাষায় খারাপ ম্যানেজমেন্ট বলবেন। কিন্তু আমার মনে হয় বিষয়টা এত সহজ নয়। লজিক্যালি চিন্তা করলে তো জিহুনোর প্রমোশন পাওয়ার কথা, কিন্তু এখানে আসলে ওই অদৃশ্য কন্টেনারটা কাজ করছে, তাই না? ঠিক ধরেছেন। এখানে বস আসলে ব্যক্তিগতভাবে কোনো ঈর্ষা থেকে কাজ করছেন না। এখানে পরিবেশ ঠিক সেভাবেই কাজ করছে যেভাবে থেকে নকশা করা হয়েছে। এর গভীরে রয়েছে ওই নিও কনফুশীয় কাঠামো। পাশ্চাত্যে একটি কোম্পানিকে দেখা হয় বাজার বা মার্কেট প্লেস হিসেবে, যেখানে দক্ষতার নতুনত্বই শেষ কথা। কিন্তু কনফিউশীয় কাঠামোতে কোম্পানি কোনো বাজার নয়, বরং এটি একটি নৈতিক ইকোসিস্টেম। জাপানে এই কোম্পানি কাঠামোকে বলা হয় উচি বা পরিবার, আর সিইও বা বসকে দেখা হয় একজন পিতা বা রক্ষাকর্তা হিসেবে। মানে জিহুনের নতুন ধারণা মূলত এই পিতৃতান্ত্রিক কাঠামোর প্রতি এক ধরনের অবাধ্যতা ছিল। হ্যাঁ, সে শুধু একটি প্রযুক্তির প্রস্তাব দিচ্ছিল না, সে পরোক্ষভাবে বোঝাচ্ছিল যে পিতৃতুল্য বসের প্রচলিত ব্যবস্থাটি ত্রুটিপূর্ণ। সে ছিল একটা আলগা সুতোর মতো, আর ম্যানেজারের কাজ ছিল কাপড়ের বুনন বা সম্প্রীতি নষ্ট হওয়ার আগেই ওই সুতোটা কেটে ফেলা। তার মানে বড় বড় ডিগ্রিগুলো আসলে কেবল এটাই প্রমাণ করে যে একজন ব্যক্তি ঊর্ধ্বতনদের সম্মান রক্ষা করে চলতে পারবে। কোরিয়ার ইয়োঙ্গো বা চীনের গুয়াংজি নেটওয়ার্কগুলো কোনো সাধারণ প্রফেশনাল নেটওয়ার্কিং নয়। এগুলো এই নিশ্চয়তা দেয় যে এই মানুষটি প্রচলিত প্রথা মেনে চলতে সক্ষম। সে কোনো বিদ্রোহী নয়, সে ঘরের হাওয়া বুঝতে পারে। ঠিক তাই। কিন্তু এই কর্পোরেট খাঁচা তো কেবল দিনের একটা অংশের গল্প। অফিস থেকে বেরোলেই যে এই মানুষগুলো মুক্তি পাচ্ছে তা কিন্তু নয়, বরং পুরো শহরটাই তখন দ্বিতীয় কন্টেইনার হিসেবে তাদের ঘিরে ফেলে। এই শহরে জীবনের চরম চাপ এবং মানুষের টিকে থাকার লড়াই একটা বিশাল বড় ক্যানভাস। আমি যদি টোকিওর একজন সাধারণ চাকরিজীবী সাতোর জীবনের গল্পটা বলি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে।
সাতোর প্রতিদিনের জীবনটা শুরু হয় শিনজুকু স্টেশনের ভয়াবহ ভিড়ের মধ্য দিয়ে গাদাগাদি করে ট্রেনে ওঠার মাধ্যমে। প্রায় ৯০ মিনিট তাকে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েই যাতায়াত করতে হয়। এরপর রাত ১০টা বা ১১টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনির শেষে সে ফেরে তার এক চিলতে ছোট্ট একটা ঘরে। হয়তো পথে একটা কনভিনিয়েন্স স্টোর থেকে ঠান্ডা বেন্টো বক্স কিনে নেয়। জীবনটা রীতিমতো রোবটের মতো। হ্যাঁ, কিন্তু তার গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো অন্য জায়গার। একদিন সে ওই কনভিনিয়েন্স স্টোরে একটি ছোট বাচ্চাসহ এক দম্পতিকে কেনাকাটা করতে দেখে। সাধারণ মানুষের মনে এই দৃশ্য দেখে আনন্দ হওয়ার কথা, কিন্তু সাতোর মনে হয়েছিল এক ধরনের শারীরিক ভয়। সে ওই বাচ্চাটিকে দেখে এমন এক দায়িত্বজ্ঞানহীন দুঃসাহসিকতা হিসাবে ভেবেছিল যা তার পক্ষে বহন করা অসম্ভব। এটা একটা চরম মাত্রার সাইকোলজিক্যাল শিফট। মানে যখন একটি প্রজাতির বেঁচে থাকার আদিম প্রবৃত্তি অর্থাৎ সন্তান জন্মদানকে একটা দায়িত্বজ্ঞানহীন দুঃসাহসিকতা হিসেবে দেখা হয়, তখন বুঝতে হবে সেই পরিবেশের ভেতরের চাপ কতটা অমানবিক পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, একদমই তাই। এর সরাসরি প্রভাব তো আমরা ডেমোগ্রাফিক ডেটাতেই দেখতে পাচ্ছি। দক্ষিণ কোরিয়ার জন্মহার বিশ্বের সর্বনিম্ন জায়গায় গিয়ে ঠেকেছে। জাপানের জনসংখ্যা সংকুচিত হচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে বয়স্কদের নার্সিংহোমে পরিণত হচ্ছে। ঠিক, তবে এই একই অর্থনৈতিক চাপের ভিন্ন একটা রূপ আমরা চীনের দিকে তাকালে দেখতে পাই। চীনের কথায় যদি আসি, সেখানেও কিন্তু এই কন্টেনার থিওরির দারুণ প্রয়োগ আছে। তবে চীনের এই বিষয়টা নিয়ে বলতে গেলে একটা অসাধারণ পজিটিভ দিক চোখে পড়ে। চীনের সরকার এবং জনগণ মিলে গত কয়েক দশকে যে অসম্ভবকে সম্ভব করেছে, সেটা মানব ইতিহাসের অন্যতম বড় একটা মেরাকেল। এই অভাবনীয় প্রবৃদ্ধির কারণে সেখানে আধুনিকায়নের এক অনন্য মডেল তৈরি হয়েছে। একদমই তাই। এই মিরাকল কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে রয়েছে তাদের 996 বা 996 ওয়ার্ক কালচারের মতো এক অবিশ্বাস্য ডেডিকেশন। সকাল ৯টা থেকে রাত ৯টা, সপ্তাহে ৬ দিন কাজ। ঠিক, এই তুমুল পরিশ্রমের মাধ্যমেই চীনের এক প্রজন্ম তাদের দেশকে আজকের এই অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করেছে। তাদের এই হার্ডওয়ার্ক সত্যি অসাধারণ এবং প্রশংসার দাবিদার। কিন্তু যখন একটি অর্থনীতি এমন একটা নির্দিষ্ট চূড়ায় পৌঁছে যায়, তখন পরবর্তী প্রজন্মের অভিযোজন করার ধরনও বদলে যায়। হ্যাঁ, আমি এই অভিযোজনের বিষয়টা দেখেছি। এখনকার তরুণরা কিন্তু আগের প্রজন্মের মতো শুধু অন্ধের মতো দৌড়াচ্ছে না, তারা জীবনের আসল অর্থ খুঁজছে। আমি ট্যাঙ্ক পিং বা শুয়ে পড়া দর্শনের কথা পড়ছিলাম। অনেকেই হয়তো একে নেতিবাচকভাবে দেখে, কিন্তু এটা খুব চমৎকার একটা দার্শনিক শিফট। হ্যাঁ, এটা মূলত এক ধরনের নীরব প্রত্যাখ্যান। তারা বাড়ি কেনা, গাড়ি কেনা বা তীব্র প্রতিযোগিতার এই ইঁদুর দৌড় থেকে স্বেচ্ছায় সরে আসছে। এটা অনেকটা মিনিমালিস্ট বা সাদামাটা জীবনযাপনের মতো। তারা বলছে যে যদি পাত্রের দেয়াল খুব বেশি সংকুচিত হতে থাকে, তবে সেই পাত্রের আকার নেওয়ার কোনো দরকার নেই, বরং নিজের মানসিক শান্তি আর মেন্টাল হেলথকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। একদম সঠিক বিশ্লেষণ। আর এই অভিযোজনের আরেকটা চমৎকার উদাহরণ হল ফুল টাইম চিলড্রেন বা পূর্ণকালীন সন্তান হয়ে ওঠার ধারণা। পাশ্চাত্যে তো ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের বাড়ি থেকে বের করে দেয়া হয়। হ্যাঁ, তাদের নিজের পায়ে দাঁড়াতে বাধ্য করা হয়। কিন্তু চীনে পরিবারের এই বন্ধনটা একটা বিশাল অর্থনৈতিক সুরক্ষা দিচ্ছে। শহরগুলোতে জীবনযাত্রার মান খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। এন্ট্রি লেভেলের চাকরিতে তরুণদের জন্য একা স্বাধীনভাবে জীবনযাপন করা এখন বেশ কঠিন। তাই তারা বাধ্য হয়ে বাবা মায়ের সাথে থাকছে এবং ঘরের কাজের বিনিময়ে হাত খরচ নিচ্ছে। আমি মনে করি এটা পরিবারের ভেতরেই তৈরি হওয়া এক চমৎকার সামাজিক অভিযোজন। দ্রুতগতির নগরায়নের কারণে যে অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তাকে মোকাবেলা করার জন্য এটি একটি নিরাপদ ও সুরক্ষিত ব্যবস্থা। চীনের ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ কিভাবে আধুনিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করছে, এটা তার একটা দারুণ প্রমাণ। সত্যি, পরিবেশ যখন স্বাধীন বয়স্ক জীবনযাপনের পথ কঠিন করে দেয়, তখন পরিবারের সেই চেনা আশ্রয়ে ফিরে যাওয়াটাই সবচেয়ে যৌক্তিক এবং সুন্দর সমাধান হয়ে দাঁড়ায়। আমরা কর্পোরেট এবং শহরে জীবনে কন্টেনার নিয়ে তো বেশ বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু এই বিশাল কন্টেনারের ভেতরেও আরও একটা স্তর আছে, একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র আছে যা নিয়ে কথা না বললেই নয়। লিঙ্গভিত্তিক বিভাজন, তাই তো? হ্যাঁ, এই খাঁচায় নারীদের অবস্থা আরও অনেক বেশি জটিল। মেধা বা যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু একটি নির্দিষ্ট লিঙ্গের হওয়ার কারণে কিভাবে সম্ভাবনা নষ্ট হয়ে যায় সেটা দেখাটা বেশ হতাশাজনক। আমি এই বিষয়টা মিন ইয়ং নামের এক তরুণীর গল্প দিয়ে বোঝাতে চাই। আচ্ছা। মিন ইয়ং অত্যন্ত মেধাবী এবং সে ইংরেজি ও মান্দারিন সহ 3টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। সে জাপানের একটি বড় ট্রেডিং কোম্পানিতে কাজ করে।
মেধা ও যোগ্যতার বিচারে তার কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো লিড দেওয়ার কথা, কিন্তু বাস্তবে অফিসে তাকে গণ্য করা হয় একজন অতিথি হিসেবে। মানে তার মেধার কোনো মূল্যায়নই হচ্ছে না। না, বড় বড় ক্লায়েন্ট মিটিং বা ইউরোপে বিদেশ ভ্রমণের সুযোগ এলে সেগুলো তার পুরুষ সহকর্মীদের দেওয়া হয়, যাদের হয়তো মিনিয়ংয়ের মতো ভাষাগত দক্ষতাও নেই। কারণ হিসেবে বলা হয় পুরুষদের পরিবার চালাতে হবে বা নারীদের জন্য একা ভ্রমণ করাটা বিপজ্জনক। এটা তো স্রেফ একটা অজুহাত। আর মিনিয়ংয়ের কাছে আশা করা হয় সে হবে অফিসের মুড মেকার, সে মিটিংয়ের আগে সুন্দর করে চা ঢেলে দেবে, কোম্পানির ডিনারের আয়োজন করবে। সেই পুরনো কনফিউশীয় আদর্শ রিওসাই ক্যানবো বা আদর্শ স্ত্রী ও বুদ্ধিমতী মায়ের যে ধারণা, সেটাকেই জোর করে এই আধুনিক কর্পোরেট অফিসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো কাঁচের ছাদ বা গ্লাস সিলিং নয়, এটা হলো কাঁচের দেয়াল। পথটা সামনে দেখাই যায়, কিন্তু পরিবেশ কাউকে সেই পথে হাঁটতে দেয় না। আমি যখন ডেটাগুলো দেখছিলাম তখন একটা বিষয় খুব অদ্ভুত লেগেছে, এই এম কার্ভ। পাশ্চাত্যের নারীদের কর্মজীবনের গ্রাফ দেখলে মনে হবে একটা উল্টানো ইউ অক্ষরের মতো। তারা ২০ বছর বয়সে কাজ শুরু করে এবং ৬০ বছর বয়স পর্যন্ত টানা কাজ করে। গ্রাফটা নিচে নামে। কিন্তু জাপান বা দক্ষিণ কোরিয়ায় এই গ্রাফটা দেখতে ইংরেজির এম অক্ষরের মতো। প্রথম চূড়াটা আসে ২০-এর কোঠায়। হ্যাঁ, ২০ বছর বয়সে নারীদের কর্মসংস্থানের প্রথম চূড়াটি দেখা যায়। কিন্তু ঠিক ৩০ বছর বয়সে যখন তাদের বিয়ে বা সন্তান হয়, তখন গ্রাফটা হঠাৎ করে নিচের দিকে নেমে যায়। কারণ এই প্রচণ্ড চাপের কর্পোরেট পরিবেশে সন্তানের দেখভাল করে ফুল টাইম কাজ করা প্রায় অসম্ভব। তাই তারা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে ৪০ বছর বয়সে যখন সন্তানরা একটু বড় হয় এবং তারা আবার কর্মক্ষেত্রে ফেরে, তখন গ্রাফটা আবার ওপরে ওঠে। কিন্তু ততদিনে তারা আর বড় পদে বসতে পারে না। ঠিক, তাদের যুক্ত হতে হয় পার্ট টাইম বা সুপারমার্কেটের ক্যাশিয়ারের মতো কম বেতনের চাকরিতে। পরিবেশ এভাবেই অত্যন্ত নিখুঁতভাবে তাদের স্কিল এবং শ্রমের মূল্য কমিয়ে দেয়। এই এম কার্ভ হল পরিবেশগত রশিদের সবচেয়ে বড় প্রমাণ। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, এই কন্টেনারে যে শুধু নারীরাই পিষ্ট হচ্ছে তা কিন্তু নয়, পুরুষরাও এক ভয়াবহ এবং নীরব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো বটেই। সমাজের প্রাচীন মানসিকতা এখনও রয়ে গেছে যে পুরুষকেই পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে, তাকেই প্রোভাইডার হতে হবে। কিন্তু বর্তমান অর্থনীতি তাদের সেই সামর্থ্য দিচ্ছে না। উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়ার জিওনসে সিস্টেমের কথাই ধরা যাক। সেখানে বাড়ি ভাড়া করতে হলে সাধারণ নিয়মে প্রতি মাসে ভাড়া দেওয়ার বদলে বিশাল অঙ্কের টাকা এককালীন ডিপোজিট হিসেবে বাড়ির মালিককে দিতে হয়। এই অঙ্কটা অনেক সময় বাড়ির মূল দামের ৫০ থেকে ৮০% পর্যন্ত হয়। বাপরে, এটা তো বিশাল ব্যাপার। একজন সাধারণ তরুণ চাকরিজীবীর পক্ষে বিয়ের আগে এত বিপুল পরিমাণ টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। আচ্ছা, একজন পুরুষ যখন দেখে যে সমাজ তাকে প্রোভাইডার হিসেবে দেখতে চায়, বিয়ের বাজারে তাকে যোগ্য প্রমাণ করতে হলে একটা ভালো অ্যাপার্টমেন্ট দরকার, অথচ তার বেতনের টাকা দিয়ে সেই জিওনসের ডিপোজিট জোগাড় করতে তার সারা জীবন লেগে যাবে, তখন সে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। আর ঠিক এই অর্থনৈতিক হতাশা থেকেই তৈরি হয় গভীর ক্ষোভ। আর্থিকভাবে বিপর্যস্ত এই পুরুষরা যখন দেখে কর্পোরেট বা সরকারি পর্যায়ে নারীদের জন্য বিশেষ কোটা বা সুবিধা দেওয়া হচ্ছে, তখন তারা মনে করে যে তাদের সাথে বৈষম্য হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় এই ক্ষোভ আরও বহুগুণ বেড়ে যায় বাধ্যতামূলক সামরিক সেবার কারণে। সেখানকার তরুণদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কর্মক্ষম ১৮ থেকে ২১ মাস সামরিক বাহিনীতে কাটাতে হয়। এই সময়টা অত্যন্ত কষ্টের এবং এখানে পারিশ্রমিক বলতে কিছুই নেই। আচ্ছা, এই সেবা শেষে যখন তারা বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রে ফেরে, তখন তাদের মনে হয় তারা নারীদের চেয়ে অন্তত ২ বছর পিছিয়ে পড়েছে। এই হতাশা এবং তীব্র বঞ্চনাবোধ তাদের চরম ডানপন্থী রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে। তারা এমন সব রাজনৈতিক নেতাদের সমর্থন করছে যারা নারীদের অধিকার সংকুচিত করার বা মিনিস্ট্রি অফ জেন্ডার ইকুয়ালিটি বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এটা মূলত তাদের নিজেদের অর্থনৈতিক অক্ষমতার একটা বহিঃপ্রকাশ। এই পুরো পরিস্থিতিটা আসলে একটা ভয়ঙ্কর চেইন রিঅ্যাকশনের মতো। আর এর প্রতিক্রিয়ায় নারীদের দিক থেকেও এক অভিনব এবং চরম প্রতিরোধের জন্ম হয়েছে। 4B আন্দোলনের কথা বলছেন? হ্যাঁ, 4B আন্দোলন। এটা সাধারণ কোনো রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ নয়। এটা মূলত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নারীদের এক সর্বাত্মক এবং নীরব ধর্মঘট। এই 4B এর মানে হল বিয়ে নয়, সন্তান নয়, ডেটিং নয় এবং পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক নয়।
মিন ইয়ংয়ের মতো নারীরা যখন দেখেন যে এই সমাজ ব্যবস্থায় কাজ করা মানে হলো অফিসে বৈষম্যের শিকার হওয়া, কম বেতন পাওয়া, আবার দিন শেষে ঘরে ফিরে সংসারের পুরো দায়িত্ব ঘাড় পেতে নেওয়া আর এমন একজন পুরুষের সাথে থাকা যে কিনা তার স্বাধীনতাকে সম্মান করতে পারে না, তখন তারা এই পুরো ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করে। তারা কোনো আপোষ না করে স্বেচ্ছায় নিজেদের গুটিয়ে নেয়। আর ঠিক এভাবেই সমাজে একটি ভয়ঙ্কর দুষ্টচক্র বা ফিডব্যাক লুপ তৈরি হয়েছে। একটু খেয়াল করলে পুরো ছবিটা পরিষ্কার হবে। পরিবেশের এই বিশাল অর্থনৈতিক এবং সামাজিক চাপ পুরুষদের উপর পড়ছে। পুরুষরা হতাশ হয়ে নারীদের প্রতি বিরূপ আচরণ করছে বা অ্যান্টি ফেমিনিস্ট মুভমেন্টে জড়াচ্ছে। হ্যাঁ, এ করে নারীরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছে এবং 4B আন্দোলনের মতো পথ বেছে নিয়ে সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে। নারীরা যখন নিজেদের গুটিয়ে নিচ্ছে তখন পুরুষরা আরও বেশি ক্ষুব্ধ হচ্ছে, আর এই পুরো চক্রের চূড়ান্ত ফলাফল হিসেবে দেশের জন্মহার একেবারে তলানিতে গিয়ে ঠেকছে, যা সামগ্রিক অর্থনীতিকেই দীর্ঘমেয়াদে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এখানে একটা জিনিস বোঝা খুব জরুরি। এই মানুষগুলো কিন্তু কেউই মানসিকভাবে অসুস্থ নয়, বা তারা ইচ্ছাকৃতভাবে সমাজকে ধ্বংস করতে চাইছে না। একদমই না। তারা কেবল একটি অত্যন্ত অযৌক্তিক কন্টেনারের ভেতরে বসে সবচেয়ে যৌক্তিক এবং সারভাইভাল প্রতিক্রিয়া দেখাচ্ছে। আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একেবারে স্পষ্টিকের মতো স্পষ্ট হয়ে ওঠে, দিন শেষে পরিবেশেরই জয় হয়। আমাদের মেধা, আমাদের আইকিউ বা দামি ইউনিভার্সিটির ডিগ্রির সনদ কখনোই শেষ কথা নয়। কর্পোরেট কাঠামোর অদৃশ্য খাঁচা, শহরী জীবনের চরম চাপ এবং সমাজের গভীরে প্রথিত লিঙ্গভিত্তিক বিভাজন, এই সবকিছু মিলে এমন এক অদৃশ্য কিন্তু শক্তিশালী কন্টেনার তৈরি করেছে যা মানুষের স্বাভাবিক বিকাশকে পুরোপুরি রুদ্ধ করে দিচ্ছে। পূর্ব এশিয়ার এই পরিস্থিতি আসলে কেবল তাদের নিজেদের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের উন্নত সমাজগুলোর জন্যই এক বিশাল সতর্কবার্তা। আধুনিক ডিজিটাল পুঁজিবাদ যখন সেকেলে সামাজিক নিয়মকানুনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন মানুষের মেধা এবং সম্ভাবনা কিভাবে ধুলোয় মিশে যায়, এটি তার সবচেয়ে নিখুঁত উদাহরণ। হ্যাঁ, মেধা আসলে কোনো জাদুর কাঠি নয়, এটা একটা বীজ। আর সেই বীজ কেমন গাছ হবে সেটা পুরোপুরি নির্ভর করে কোন মাটিতে, কোন কন্টেনারে তাকে বোনা হচ্ছে তার উপর। যদি এমন কোনো পাত্র তৈরি করা হয় যার মূল উদ্দেশ্যই হল সংকুচিত করে রাখা, তবে সিভিতে থাকা দারুণ সব অর্জন কাউকে বাঁচাতে পারবে না। মানুষ শেষ পর্যন্ত কেবল সেই পাত্রের ছোট হয়ে আসা দেয়ালগুলোরই প্রতিফলন হয়ে দাঁড়ায়। আর এই বিষয়টা নিয়ে আমাদের সবারই নতুন করে ভাবা উচিত।